আচ্ছা, বলেছিলাম যে লাইভ করব একটা। আজকে এসএসসির গিয়েছিলাম আমি, সাহানি, মেহবুব, ধীতিশ আর অমিত দা 5 জন মিলে আমরা এসএসসি গেছিলাম বলতে হঠাৎ করেই যাওয়া হয়েছিল। উনি বলেছিলেন যে শনিবারের আগে আমি দেখা করব না। আমরা যোগাযোগ করেছিলাম যে যাতে ওনার সঙ্গে দেখাটা করা যায়, কিন্তু উনি বলেছিলেন যে শনিবারের আগে দেখা করব না। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করতে থাকি এবং ট্রাই করার পরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা সোজা চলে গেছিলাম ওনার অফিসে, এসএসসি অফিসে চলে গেছিলাম। এবং তখনও পর্যন্ত আমরা শিওর ছিলাম না যে ওনার সঙ্গে দেখাটা হবে কি হবে না, সেটা আমরা শিওর ছিলাম না। কিন্তু আমরা ট্রাই করলাম, যেহেতু পিটিশনারদের পক্ষ থেকে অনেক প্রশ্ন আসছিল এবং আমরা সেগুলো জবাব দিতে পারছিলাম না। অনেকগুলো ফ্যাক্টর ছিল, অনেক কনফিউশন ছিল, কিন্তু সেগুলো ঠিকঠাক করে বলতে পারছিলাম না। সেই জন্য আমরা 5 জন মিলে চলে গেলাম, একটা ট্রাই নিলাম যে যদি পাওয়া যায়। তো গিয়ে আমাদের যাই হোক মানে লাক ভালোই ছিল, তো আমরা ওনার দেখা পেয়ে যাই এবং আমরা একটু জোরাজোরি করেই বলি যে না, দেখা করতে দিতে হবে। এইভাবে আমরা দেখা করি এবং একটা ডেপুটেশন কপি আমাদের কাছে রেডি করাই ছিল। মোটামুটি দাবিগুলো কী ছিল সেইটা নিয়ে একটা ডেপুটেশন কপি মোটামুটি রেডি করেছিলাম। তো সেইটা নিয়ে আমরা গেছিলাম এবং আপনাদের যে কোয়ারিজগুলো ছিল, আপনারা দীর্ঘদিন ধরে ফোন করছেন এবং অনেকগুলো জিনিস আপনারা যেগুলো জিজ্ঞেস করছিলেন সেগুলোর বিষয়ে জানার জন্য আমাদের সেখানে যাওয়া। তো এক এক করে বলি। প্রথমেই আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম যে ডেট এক্সটেনশন হচ্ছে কি হচ্ছে না, ডেট এক্সটেনশন নিয়ে আপনারা কি ভাবছেন। সেক্ষেত্রে উনি বললেন যে অফিসিয়ালি আমি কিছু বলতে পারবো না। তো আমরা তখন বলি তাহলে আনঅফিসিয়ালি বলুন যে ডেট এক্সটেনশন কতদিন হতে পারে। সেক্ষেত্রে উনি সেইভাবে কোনো সদুত্তর দেননি, একটু মুচকি হাসলেন, হেসে জিনিসটা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করলেন। তবে মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি তাতে 2 দিন যেহেতু সার্ভার ডাউন, আর আমরা এটাও বললাম যে সার্ভার তো ডাউন আছে, ফর্ম ফিল আপ তো করা যাচ্ছে না, অনেকেই ফোন টোন করছেন, তারা করতে পারছেন না। তো উনি বললেন না এরকম তো কোনো ব্যাপার নেই। তখন আমরা বললাম যে না, আছে, এরকম ব্যাপার আছে, হচ্ছে না এবং 2 দিন আপনাদের ফর্ম ফিল আপ বন্ধও ছিল, তো সেক্ষেত্রে অবশ্যই বাড়ানো উচিত। তো উনি সেক্ষেত্রে একদম প্রপারলি কনফার্মেশনের সঙ্গে কিছু বললেন না, কিন্তু আভাস যতটুকু পাওয়া গেল হয়তো 4 থেকে 5 দিন হয়তো এক্সটেনশন হতে পারে। এটা যেহেতু উনি ডাইরেক্ট বলেননি তাই জোর গলায় বলতে পারছি না, কিন্তু এরকম একটা আভাস পাওয়া গেল, এই 4 থেকে 5 দিন একটা এক্সটেনশন পাওয়া যেতে পারে। আচ্ছা, এবার আমাদের প্রথম যেটা কোয়ারিজ ছিল সেটা হচ্ছে যে রিভিউয়ের রেজাল্ট অবধি, আমরা যেটা বলেছিলাম যে রিভিউয়ের রেজাল্ট দেখে নেওয়া অবধি ফর্ম ফিল আপটা বাড়ানো হোক, সময়টা বাড়ানো হোক। সেক্ষেত্রে উনি আমাদের সঙ্গে সহমত হননি এবং 14 তারিখ যে ডেটটা আছে সেটাই আপাতত থাকবে, এরকমই একটা ব্যাপার আছে। আর ওই 4-5 দিনের যে ব্যাপারটা বললাম সেটা উনি বললেন। এবার ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে, যেমন ধরুন ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটা হচ্ছে 2000 যারা করছেন আর কি, আমরা এখনও করিনি, আমরা ফর্ম ফিল আপ এখনও করিনি এবং সবাইকে করতে মানা করেছি। কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়েছেন তাদের জন্য বলছি যে 2000 যারা জিজ্ঞেস করছেন যে ট্রান্সফার কেস তারা কি করবে, তারা আগের স্কুলের ডাইস কোড দেবে নাকি পরের স্কুলের ডাইস কোড দেবে। সেক্ষেত্রে একদম স্পষ্ট করে আমরা জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আগের স্কুলের কোডটাই দিতে হবে, তবেই সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের মার্কস যেটা আছে সেটা পুরোপুরি পাওয়া যাবে। কারণ পরের স্কুলে যদি দেন তাহলে পরের স্কুল থেকে কাউন্ট হবে পুরোটা। অর্থাৎ আপনি 2 বছর দেখা গেল 2019 সালে জয়েন করেছেন এবং 2021 সালে বা 22 সালে আপনার ট্রান্সফার হয়েছে, তাহলে আপনি যদি পরের স্কুলেরটা দেন সেক্ষেত্রে 22 থেকে 25 অবধি গণ্য হবে, 19 থেকে 25 গণ্য হবে না। তাই জন্য 19 থেকে 25 অবধি গণ্য করতে গেলে সেটাকে 2019 অর্থাৎ প্রথম যে স্কুলে আপনি জয়েন করেছেন সেই স্কুলটার সমস্ত ইনফরমেশন দিতে হবে। এটা এক ট্রান্সফার কেসে এটা বললাম। আর হচ্ছে অনেকে বলছেন যে 9-10 ফর্ম ফিল আপ করছি, সেখানে হয়তো আমি 9-10-এ চাকরিরত, আমার 9-10-এ আমি যখন ফর্ম ফিল আপ করছি তখন এজ রিল্যাক্সেশন পাচ্ছি, কিন্তু 11-12-এ যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি তখন আমরা এজ রিল্যাক্সেশনটা পাচ্ছি না। একইভাবে উল্টো, 11-12-এ যারা চাকরিরত তারা 11-12-এ এজ রিল্যাক্সেশন পাচ্ছেন, 9-10-এ যখন ফর্ম ফিল আপ করছেন তখন এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না। এক্ষেত্রে ওনার বক্তব্য হচ্ছে যে যেটাতে চাকরি করছেন সেটাতেই এজ রিল্যাক্সেশন পাবেন, অন্যটাতে পাবেন না। তবে 10 মার্কস যেটা এক্সপিরিয়েন্সের মার্কস আছে সেটা 2 জায়গাতেই পাওয়া যাবে। অর্থাৎ এজ রিল্যাক্সেশন না পাওয়া গেলেও 9-10-এই অ্যাপ্লাই করুন আর 11-12-এ অ্যাপ্লাই করুন, এবং আপনি যাতেই কর্মরত হন না কেন 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সের মার্কস আছে সেটা কিন্তু 2 জায়গাতেই পাওয়া যাবে। আচ্ছা, ওবিসি সংক্রান্ত বিষয়ে যেটা আমরা বলছি, যেটা আপনাদেরও কোয়ারি আমাদেরও কোয়ারি, যে বারবার যেটা বলছি
যে আমাদের ওবিসির ব্যাপারটা সুরাহা হয়নি, এই অবস্থায় ফর্ম ফিল আপ করলে সেটা আমাদের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, সেই বিষয়ে ওনার একটাই স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে আমরা কাউকে আটকাচ্ছি না, ফর্ম ফিল আপ যে কেউ করতে পারে, পরবর্তীকালে আমরা স্ক্রুটিনাইজ করব, পরবর্তীকালে আমরা ভেরিফাই করব, সেই হিসাবে হবে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে কোর্টের রায় যেভাবে আসবে সেইভাবে আমরা জিনিসটাকে এগোবো। এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে আমরা কাউকে বাধা দিচ্ছি না, সবাই ফর্ম ফিল আপ করতে পারে। স্পেশাল বিএডের কেসে আমরা যেটা বললাম যে স্পেশাল বিএডকে বসতে দেওয়া হচ্ছে না কেন, তো সেক্ষেত্রে উনি যেটা বললেন যে তখন রুলস একরকম ছিল এনসিটির, এখন এনসিটির রুলস আর এক রকম, তো তখন যা রুলস ছিল সেই অনুযায়ী ওনারা বসতে পেয়েছেন, এখন যা রুলস আছে সেই অনুযায়ী ওনারা বসতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা বললাম এক্ষেত্রে আপনাদের কি করণীয় বা আমরা কি করতে পারি, আপনারা কি করতে পারেন। তো সেক্ষেত্রে ওনাকে বলা হলো যে একটা ক্ল্যারিফিকেশন যেন এনসিটি থেকে নেওয়া হয় এই বিষয়টা ক্লিয়ারলি বলে, আর আরও একটা বিষয় যে কোর্টেও যেন এই ব্যাপারটা নিয়ে মুভ করা হয় এবং একটা ক্ল্যারিফিকেশন নেওয়া হয় স্পেশাল বিএডের কেসটায়, অর্থাৎ যারা 2016 সালে স্পেশাল বিএড করে চাকরিতে বসেছিলেন কিন্তু 2025-এর গেজেট অনুযায়ী বসতে পারছেন না, তাদের জন্য যেন একটা মানে চেষ্টা এসএসসির তরফ থেকে এবং আমাদের তরফ থেকে দুদিক থেকেই হয়, সেটা আমরা এসএসসিকেও বলেছি, আমরাও করব, এবং সেটার জন্য এনসিটি থেকে একটা ক্ল্যারিফিকেশন নিতে হবে এবং সেখানে জানাতে হবে সুপ্রিম কোর্টের এই ম্যাটারটা, এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়টা জানিয়ে যাতে ওনারা, যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে প্রত্যেকটা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে, তাই ওনারাও যেহেতু নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট এবং 2016 সাল থেকে ওরা চাকরিরত, 19 সাল থেকে চাকরিরত, 16 সালের প্যানেলে ওনারা সুযোগ পেয়েছেন, তাই ওনাদের অবশ্যই এই রিল্যাক্সেশনটা যেন দেওয়া হয়, সেই ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশনও যেন করে এবং আমরাও আমাদের তরফ থেকে আইনিভাবে যতটা করা যায় সেটা করব। এই কথোপকথন ওনাদের সঙ্গে হয়েছে। আচ্ছা, বেশ কিছু ক্যাটেগরিতে সাবজেক্ট কমেছে, এই বিষয়টা নিয়ে বলা হয়েছিল যে অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ফিজিক্যাল সায়েন্স, আমি নিজে জানি যে ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকান্সি কমেছে, তো সেক্ষেত্রে সেই ভ্যাকান্সিগুলো কি হবে, এই ভ্যাকান্সিগুলো আপনারা কি সলিউশন বার করছেন। সেক্ষেত্রে ওনারা বললো যে আমরা এডুকেশন ডিপার্টমেন্টে পুরো বিষয়টা জানিয়েছি এবং আমরা ওখানে ভ্যাকান্সির ব্যাপারটা পুরো জানিয়ে আমরা চিঠি করেছি, তো সেদিক থেকে আশা করছি একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে, এটা হচ্ছে ওনার উত্তর। আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এখানেও করতে পারেন, হয়তো সবকিছু আমার মাথায় এই মুহূর্তে আসবে না, যদি পরবর্তীকালে আসে সেটাও পরে বলে দেবো, তো আপনাদের যদি প্রশ্ন থাকে এখানে করবেন। আর যেটা ওবিসি বললাম, স্পেশাল বিএড বললাম, আর হচ্ছে রিভিউ পিটিশন বললাম। রিভিউ পিটিশনের ব্যাপারটা যেটা উনি বললেন যে 180টা রিভিউ পিটিশন নাকি সুপ্রিম কোর্টে জমা পড়েছে এখনো পর্যন্ত, এবং সুপ্রিম কোর্টে নাকি আলাদাভাবে স্পেশালি একটা অফিস বা ঘর যাই হোক একটা আলাদাভাবে খোলা হয়েছে শুধুমাত্র আমাদের রিভিউ পিটিশনগুলোর জন্যই, অর্থাৎ এত রিভিউ পিটিশন কোনোদিন আগে জমা পড়েনি, যে কারণে বিকাশ ভবনে যেমন চিঠির জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট করতে হয়েছে, সুপ্রিম কোর্টেও নাকি সেরকম আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট বা একটা ঘর হোক বা বেশ কিছু লোককে আলাদাভাবে রাখা হয়েছে এই আমাদের রিভিউ পিটিশনগুলো হ্যান্ডেল করার জন্যই। হ্যাঁ, সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, কারণ এত রিভিউ পিটিশন একসঙ্গে কখনোই জমা পড়েনি, সেক্ষেত্রে জিনিসটাকে খুব ভালোভাবে কনসিডার করে খুব গুরুত্ব দেওয়া হতে পারে, আবার উল্টোটাও হতে পারে, এই কথা উনি জানালেন। আচ্ছা, আর বিষয় হচ্ছে আরেকটা বিষয়, হ্যাঁ আরেকটা বিষয় যে যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে মিস্টেক হয়েছে, কোনো রকম ভুল হয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে। যাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়ে গেছে, হয়তো নামের বানান ভুল হয়েছে, হয়তো বা কোনো অ্যাড্রেস ভুল হয়েছে, বা যে কোনো কিছু ভুল হয়ে থাকতে পারে যাদের হয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে রেকটিফাই করবে। সেক্ষেত্রে ওনার উত্তর হচ্ছে অবশ্যই এডিট অপশন পরবর্তীকালে দেওয়া হবে। এডিট অপশন পরবর্তীকালে দেওয়া হবে। ফর্ম ফিল আপের যারা করে ফেলেছেন, কোনো মিস্টেক হয়েছে, কোনো ভুল হয়েছে, তাদেরকে এডিট অপশন কিন্তু অবশ্যই দেওয়া হবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন। আর সেরকম বিশাল কিছু বিষয় ছিল না। তো এইগুলো যাওয়ার বড় কারণ হচ্ছে আজকে, এবং খুব প্রাণপণ চেষ্টা করেছি দেখা করার, তার একটা বড় কারণ ছিল স্পেশাল বিএড কেসটা, যে হঠাৎ করে শুনলাম আমাদের নিজেদের অমিতদা নিজের স্পেশাল বিএডের কেস ছিল, তো উনিও খুব টেনশন করছিলেন। এছাড়াও আরও অনেক আছে ক্যান্ডিডেট যারা স্পেশাল বিএড করেছিলেন, তারা একটু টেনশনে আছেন, সেই জন্যে আরও প্রচণ্ডভাবে চেষ্টা করা হয়েছিল যাতে আজকে দেখাটা হয়, কারণ ওনাকে তো সবসময় পাওয়া যায় না, অনেকবার বলে পাওয়া যায় না, বিভিন্নভাবে এড়িয়ে যান, তো সেক্ষেত্রে দেখাটা যেন হয় প্রাণপণ চেষ্টা করেছি এবং আমরা দেখা করতে পেরেছি, এটা একটা বড় ব্যাপার। যাই হোক, অনেকগুলো কোয়ারিজের আজকে আমরা উত্তর পেয়েছি সেখান থেকে। আর 16, হ্যাঁ, আর একটা দাবি আমরা করেছি যে 16র পরীক্ষাটা যেন 16তেই নেওয়া হয়, 16র গেজেটেই যেন পরীক্ষাটা হয়, 16র যারা ক্যান্ডিডেট তারাই যেন পরীক্ষায় বসতে পারে, এটা আমরা বলেছি, বারবার করে বলেছি। এবার ওনারা শুনবেন কি শুনবেন না দেখা যাক, অবশ্যই পরবর্তীকালে আমাদের যে কোনো আন্দোলনেও সেই দাবিটা থাকবে,
এবং সেটা রাখবো আমরা, যেন 16-র পরীক্ষার্থীরা 16তে বসতে পারে, এরকম একটা দাবি থাকবে। এবং দুটো আলাদা নোটিশ হোক, আলাদা 16-র আলাদা হোক, 25-এর আলাদা হোক, 16তে 16রাই পার্টিসিপেট করুক এবং 25-এ সবাই ওপেন টু অল হোক, এরকম একটা দাবি আমাদের তরফ থেকে কিন্তু করা হয়েছে এবং ডেপুটেশন কপিতে আমরা সেটা লিখেছি, অবশ্যই লিখেছি। আর একইভাবে সেই 45 বা 45% যারা বসেছিলেন 2016-র সময় বসতে পেরেছিলেন, এখন বসতে পারছেন না, সেই ব্যাপারটা নিয়ে বলা হলেও উনি সেই একই কথাই বলেন যে কাউকে ফর্ম ফিল আপ করতে মানা করা হচ্ছে না বা প্রত্যেকেই এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবে। পরবর্তীকালে ভেরিফিকেশন হবে বা পরবর্তীকালে আইনের কি প্রভিশন থাকছে বা কোর্ট কী রকম রায় দিচ্ছে তার উপর ডিপেন্ড করে সেইভাবে ভেরিফিকেশন বা স্ক্রুটিনিটা হবে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই কথোপকথনই হয়েছে, খুব বেশি ছিলাম না আমরা, হয়তো ওই হার্ডলি 20 মিনিট মতো ছিলাম। তাতে আমাদের যা কত কোয়ারিজ ছিল মোটামুটি এইগুলোই ছিল এবং এগুলোই করেছি। আর পরবর্তীকালে হ্যাঁ, ট্রান্সফারের ব্যাপারটাও বললাম, 11, 12, 9, 10-এর ব্যাপারটাও বললাম, আর এজ রিল্যাক্সেশন হচ্ছে না 2 জায়গায় সেটাও বললাম। আর ট্রান্সফারের কেসে বললাম যে যারা পুরনো স্কুল সেই পুরনো স্কুলের সব ইনফরমেশন দেবেন, কারণ এক্সপিরিয়েন্সের নাম্বারের ক্ষেত্রে ওটা ভাইটাল। আর যারা ভুল করে ফেলেছেন তাদের জন্য এডিট অপশন আছে, পরবর্তীকালে এডিট অপশন দেওয়া হবে, তারা করবেন। তবে বারবার আমরা একটা কথাই বলে এসেছি যে আমরা পরীক্ষা দিতে চাইছি না। আপনাদের এই 14 তারিখের ডেটের জন্য অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করতে বাধ্য হচ্ছেন, কিন্তু আমরা মনে প্রাণে পরীক্ষা দিতে চাইছি না। আমরা রিভিউ পিটিশন দেখে নিয়েই পরীক্ষাটা দিতে চাইছি এবং আপনারা যতটা পারবেন ডেটটা এক্সটেন্ড করুন। এই কথাটা আমরা প্রথম থেকে কিন্তু বারবার একই কথাই বলে এসেছি, বারবার বলেছি, এবং পরবর্তীকালে যখন আমাদের আন্দোলন হবে সেক্ষেত্রেও আমরা একই কথাই বলে আসবো। মোটামুটি এই আমাদের কোয়ারিজগুলো ছিল। আর আরও কিছু যদি কোয়ারিজ আপনাদের থেকে থাকে, হয়তো যদি আমার মাথায় এই মুহূর্তে না এসে থাকে, আপনারা আমার কমেন্ট বক্সে কোশ্চেনগুলো করুন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে লাইভটা শেষ করছি। শুভরাত্রি।